আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সারা দেশে হামে 424 শিশুর মৃত্যুর পর ময়মনসিংহ মেডিকেলে আরও 2 শিশুর প্রাণহানি। জেলায় মোট মৃত্যু 31 ও ভর্তি 96 জন। 3 দিনের সফরে চীনের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন চীন সম্পর্ক স্থিতিশীল অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আশা। এবং স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর যুক্তরাজ্যের রাজনীতিতে গভীর সংকট, পদত্যাগের দাবির মুখেও অনড় প্রধানমন্ত্রী স্টারমার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। হামে সারা দেশে এ পর্যন্ত 424 শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আজ হামে আক্রান্ত 4 মাস ও 10 মাস বয়সী 2 শিশু মারা গেছে। মৃত 2 শিশুর একজন হচ্ছে জামালপুর সদর উপজেলার বাসিন্দা ও অপর শিশু ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। এ নিয়ে ময়মনসিংহে মোট মৃত্যু হয়েছে 31 জন। বুধবার সকালে হাসপাতালের হামের ফোকাল পার্সন সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতাল সূত্র জানায়, হাম আক্রান্ত রোগীর চাপ এখনও উদ্বেগজনক পর্যায়ে। ময়মনসিংহ হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন করে 23 জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 21 জন। বর্তমানে হাসপাতালটিতে হাম আক্রান্ত মোট 96 জন রোগী ভর্তি রয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের নতুন ভবনের 8ম তলায় 3টি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা শেষ হয়েছে। সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের জনপ্রশাসন সভা কক্ষে এই সভা সকাল 11টায় শুরু হয়। সভায় বিভিন্ন প্রকল্প, উন্নয়ন কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন চীনের পথে। চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে ইরান ইস্যুতে আলোচনার পাশাপাশি বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কথা বলবেন বলে জানা গেছে। তবে সফর শুরুর আগে মঙ্গলবার ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চীনের কোনো সহায়তার প্রয়োজন হবে না। আমিনা রহমান শুক্তির রিপোর্ট। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন থেকে বেইজিংয়ের পথে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 15ই মে পর্যন্ত চীনে অবস্থান করবেন তিনি। সফর শুরুর আগে ট্রাম্প জানান, দুদেশের আলোচনার কেন্দ্রবিন্দু হবে বাণিজ্য। ইরান সংকট সমাধানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাহায্য নেয়ার কোনো প্রয়োজন দেখছেন না বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের চীন সফরে মার্কিন প্রযুক্তি ও কৃষি বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই তালিকায় অ্যাপেলের শীর্ষ কর্মকর্তা টিম কুক, টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক এবং ল্যারি ফ্রিক সহ মেটা, জেপি মর্গ্যান, বোয়িং ও কারিগিরের কয়েকজন শীর্ষ নির্বাহী রয়েছেন বলে জানা যাচ্ছে। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প চীন সফরে ট্রাম্পের সঙ্গে নেই। তার পরিবর্তে প্রতিনিধি দলে ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প, পুত্রবধূ লারা ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন। শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চীনের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার সিউলে গেছেন।
ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর চীন মার্কিন সম্পর্ককে স্থিতিশীল করতে এবং বিশ্বে দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে সহযোগিতার সম্প্রসারণে সহায়তা করবে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির ভরাডুবির পর যুক্তরাজ্যের রাজনীতিতে বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের দাবিতে মন্ত্রী এমপিদের চাপ বাড়ছে। এরই মধ্যে মন্ত্রিসভা থেকে 4 জন সরে দাঁড়িয়ে স্টারমার্কের পদত্যাগের আহ্বান জানিয়েছেন আর পদত্যাগ করতে সময়সীমা ঘোষণার দাবি জানিয়েছেন লেবার পার্টির 87 জন এমপি। তবে ক্ষমতাধীন দলের 110 জন এমপি ব্রিটিশ প্রধানমন্ত্রীর পক্ষে অবস্থান নিয়েছেন। এ অবস্থায় প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন না বলে আবারও ঘোষণা দিয়েছেন স্টারমার। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ব্রিটেনের মন্ত্রিসভা থেকে 4 জন জুনিয়র মন্ত্রী পদত্যাগ করে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে পদত্যাগের জন্য আহ্বান জানিয়েছেন। এরা হলেন স্বাস্থ্য সহকারী মন্ত্রী জুবির আহমেদ, কমিউনিটি বিষয়ক মন্ত্রী মিয়াত্তা ফানবুল্লাহ, সুরক্ষা বিষয়ক মন্ত্রী জেস ফিলিপস এবং বিচার প্রতিমন্ত্রী অ্যালেক্স ডেভিস জোন্স। বেশ কয়েকদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সহ 87 জন এমপি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে সময়সীমা ঘোষণার আহ্বান জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে এমন এক সময় সংকট তৈরি হয়েছে যার মাত্র কয়েকদিন পরই কিংস স্পিচ হওয়ার কথা রয়েছে, যেখানে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস পরবর্তী সংসদীয় অধিবেশনের জন্য সরকারের পরিকল্পিত নতুন আইনগুলো তুলে ধরবেন। তবে লেবার পার্টির 110 জন এমপি যৌথ বিবৃতিতে নেতৃত্ব পরিবর্তনের বিরোধিতা করেছেন। তারা বলেছেন দেশের পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, এখন নেতৃত্ব পরিবর্তনের সময় নয়। প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিবিসির সাথে আলাপকালে ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন স্টারমারের বিরুদ্ধে দাঁড়ানোর মতো দলের কাউকে দেখা যাচ্ছে না। এমপিদের কেউ কেউ বলছেন বৈশ্বিক অস্থিরতার এ সময় সবার উচিত প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো। স্টারমারের প্রতি পূর্ণ আস্থার কথা জানিয়েছেন লেবার পার্টির প্রধান আন্না টার্লে। ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পদত্যাগ না করে সরকার পরিচালনা করে যাওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমপিদের একটি বড় অংশ স্টারমারের পক্ষ নেওয়ায় হয়তো এ মুহূর্তেই তাকে সরে দাঁড়াতে হবে না। তবে দল ও মন্ত্রিসভার ভেতরে ক্রমবর্ধমান চাপ মোকাবেলা করে স্টারমারের টিকে থাকা কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যুক্তরাজ্যের পরবর্তী সাধারণ নির্বাচন 2029 সালের 15 আগস্টের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে চাইলে তার আগেই নির্বাচন ডাকতে পারেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। Close the deal. Let me know. All right? Okay. Bye-bye. বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে সেটা আমি সবসময় ফলো করতাম, চাইতাম দেশে ইনভেস্ট করতে, কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। সেই রাস্তাটাকে সহজ করে দিয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। নোয়াখালীর কোম্পানিগঞ্জের উপকূলীয় দ্বীপ জনপদ উড়ির চর। নদী ভাঙন কবলিত মানুষ যুগের পর যুগ ধরে বসবাস করলেও এখনও ভূমির মালিকানা পায়নি হাজারো ভূমিহীন পরিবার। জমি নিয়ে প্রতিনিয়ত লড়াই চলে নথির মালিকদের সাথে জমির দখলদার ভূমিহীনদের। নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। মেঘনার মোহনায় নদীর তলদেশ জেগে ওঠা দ্বীপ উড়িরচরের চরবালুয়া। ঝোপ জঙ্গল পরিষ্কার করে জেগে ওঠা এই ভূমিতে প্রায় 20 থেকে 25 বছর আগে অনেকেই বসবাস শুরু করেন।
অনুপস্থিত ব্যক্তিদের ভূমি বন্দোবস্ত বাতিল করে প্রকৃত দখলদারদের মাঝে বন্দোবস্ত দেওয়ার দাবি তাদের। বর্তমানে কিছু দালাল নামে চক্র বাইর হয়েছে, নথির মাধ্যমে আমাদের এই ভূমি দখল করে তারা নেওয়ার জন্য চক্রান্ত করতেছে। আমাদের দাবি মন্ত্রী মহোদয়ের কাছে আমরা যেন এই জমির বন্দোবস্ত পাই, আমরা যেন এই কাগজপত্র আমরা বুঝি পাই, আমরা যেন বনদস্যুর ওই যে নথি হয়েছে ওইটা যেন বাতিল করা হয়। আমাদের জমিগুলো উপরের থেকে হুমকি দিতেছে, নথি করে নিয়ে যাবি, হুমকি দিতেছে আমাদেরকে নির্যাতন করবো, পুলিশ নিয়ে আসি, আমাদের স্বামীকে বাঁধি লই যাব, আমাদেরকে একবার তুলে দিব, ওরা ওদের আমাদের বাড়ি ঘরে ঢুকি যাব। প্রশাসন বলছে পুনর্বাসনের জন্য যোগ্য ভূমিহীনদের তালিকা করে সরকারি নিয়মে বন্দোবস্তর উদ্যোগ নেওয়া হবে। প্লট টু প্লট সার্ভে করে যারা প্রকৃত ভূমিহীন তাদের মাঝে বন্দোবস্ত দেওয়া হয়েছে জায়গা। এর বাইরেও যদি কেউ ভূমিহীন থেকে থাকে, প্রকৃত ভূমিহীন, তারা যদি আমাদের বরাবর আবেদন করে আমরা আমাদের যে কৃষি খাস জমি বন্দোবস্ত নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী আমরা ভূমিহীন যাচাই বাছাই করে আমরা তাদেরকেও বন্দোবস্তের আওতায় নিয়ে আসব। নদী ভাঙা ভূমিহীন মানুষদের স্বপ্ন শুধু এক টুকরো জমি, যেখানে নিশ্চিন্তে তাদের মাথা গোজার ঠাঁই মিলবে। আল মুকসিদ, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিয়েছি বিরতি। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকাল 10টায় রাজধানী স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 83 বছর। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 1 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ অবদান রাখেন মোশাররফ হোসেন। তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দুবার দায়িত্ব পালন করেছেন। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেন। 1970 সালে সর্বপ্রথম তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন মোশাররফ হোসেন। স্বাধীনতার পর 1973, 86, 96, 2008, 2014 এবং 2018 সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আজ আসরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বেলা 11টায় চট্টগ্রামের জামিয়াতুল ফালা প্রাঙ্গণে দ্বিতীয় এবং আসরের পর মিরসরাইয়ে তৃতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। দেশে উচ্চ রক্তচাপের প্রকোপ নিয়ন্ত্রণে আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে টেকসই অর্থায়নের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে রাজধানীতে আলোচনায় বক্তারা বলেন, পর্যাপ্ত বরাদ্দের অভাবে তৃণমূলের কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনামূল্যে ওষুধ সরবরাহের সরকারি উদ্যোগ পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না। হৃদরোগজনিত মৃত্যু ঝুঁকি কমাতে জনস্বাস্থ্য খাতে বিশেষ অগ্রাধিকার ও বাজেটে অর্থ বরাদ্দের তাগিদ দেন তারা। চ্যানেল আই এর প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর জামানের সঞ্চালনায় আলোচনায় ছিলেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ এনামুল হক, কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম ও অন্যরা। হামে মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। এজন্য অন্তর্বর্তী সরকার দায়ী বলেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে অবিলম্বে দায়িত্বশীলদের বিচারের আওতায় আনার দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতারা। বর্তমান সরকার শিশু মৃত্যু ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলে অভিযোগ তাদের। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে 5% বরাদ্দ নিশ্চিতের দাবি জানিয়েছে ছাত্র সংগঠনটি। একই সাথে বাজেটে শিক্ষা খাতে জিডিপির 6% বরাদ্দের দাবি জানানো হয়। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান বলেছেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন হয়েছে। বিধিমালায় বাংলাদেশ পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে। রাজধানীর বিজয় সরণী এলাকায় পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতা শীর্ষক মানববন্ধনে তিনি এসব বলেছেন। এ সময় ডিজি বলেন, ইতোমধ্যে পুলিশ আইন অনুযায়ী শাস্তি প্রয়োগ শুরু করেছে। আয়োজনে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন। যেখানে সেখানে জোরে জোরে হর্ন বাজায়, অনিয়ন্ত্রিতভাবে হর্ন বাজায়, সেজন্য আমাদের বধির রোগ দিন দিন বাড়ছে। আমরা আমাদের যে কানের যে শব্দের যে শ্রুতির যে তাপমাত্রা মাত্রা যেটা 60 ডেসিবেলের উপরে, সেটা প্রায় সব জায়গায় হচ্ছে। তো আমাদের এই যে প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো যে আপনাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
বর্তমান সরকারের 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়নে এনজিওদের নেটওয়ার্ক ও দক্ষতাকে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। রাজধানীর এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণে এনজিওর ভূমিকা নিয়ে 200 দেশি বিদেশি এনজিও প্রতিনিধি মতবিনিময় সভায় অংশ নেন। প্রতিনিধিরা সভায় তাৎক্ষণিক 2 কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি দেন। আলোচকরা বলেন, গাছের চারা লাগানোর ক্ষেত্রে স্থানীয় পরিবেশ উপযোগী প্রজাতির গাছ নির্বাচন প্রয়োজন। উপদেষ্টা বলেন, শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, মানুষকে যুক্ত করা এবং দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ নিশ্চিতের চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল বাস্তবায়ন করতে হবে। এ পর্যায়ে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। টাঙ্গাইলে জনপ্রিয় হয়ে উঠছে বাড়ি বেগুন 12 আবাদ। একটি বেগুন 1 থেকে 1.5 কেজি ওজন। বাজারে এই বেগুনের দাম আকাশচুম্বী। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। চলতি মৌসুমে টাঙ্গাইলে 1934 হেক্টর জমিতে বেগুনের আবাদ হয়েছে। তবে এবার উচ্চ ফলনশীল বাড়ি 12 জাতের বেগুন কৃষকদের মাঝে সাড়া ফেলেছে। 1 বিঘা জমিতে বাড়ি বেগুন 12 আবাদ করেছি। আমার 25 থেকে 30,000 টাকার মতো খরচ হয়েছে। এ পর্যন্ত আমার উত্তোলনে বিক্রি 40,000 টাকা আমি পেয়েছি। আশা করি আরও 40 থেকে 45,000 টাকা আমি বিক্রি করতে পারবো। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা আসছেন তার এই বাগান দেখতে। বাড়ি 12 এই বেগুনটা অনেক বড় সাইজ, প্রায় 800-900 এবং প্রায় 1 কেজির উপরেও হয়। আসলে খেতেও খুব সুস্বাদু। বাগুন দেখতেও ভালো, খাইতেও ভালো, আর আগামীতে বাগুন এই নিয়ে আমরা চাষ করবো। 1-1.5 কেজি ওজন হয়। যদি আল্লাহ তৌফিক দেয় আগামী বছর আমিও করব। কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিন গবেষণা বিভাগের বিজ্ঞানীরা। আমরা প্রযুক্তিগত সহায়তা এখানে করতেছি। এর ধারাবাহিকতায় এখানে আমরা যে বেগুন চাষ করতেছি, এই বেগুনটা এখানে কৃষক খুবই জনপ্রিয় হয়ে উঠছে কৃষকের মাঝে, যেহেতু এটা খুবই সুস্বাদু একটি সবজি এবং এটা ভাজির জন্য খুবই ভালো। আর যে এটা একবার খাবে সে দ্বিতীয়বার এটাকে আবার খুঁজবে। বাড়ি 12 জাতের বেগুন উচ্চ ফলনশীল এবং দীর্ঘ সময় ধরে ফল দেয়। এ জাতের বীজের সহজলভ্যতা হলে লাভবান হবেন কৃষক, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের ভুয়াপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে সুনামগঞ্জের ছোট বড় 106টি নদী। একসময়ের প্রমত্তা নদী পরিণত হয়েছে ফসলি জমিতে। ব্যাহত হচ্ছে সেচ কাজ, বাড়ছে বন্যার ঝুঁকি। এতে বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ ও জীবন জীবিকায়। বছরের পর বছর ধরে অবস্থা চলতে থাকলেও সংকট সমাধানে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপই নেয়নি বলে অভিযোগ রয়েছে। জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দিগন্তজোড়া সবুজ ধানের মাঠ, দেখে বোঝার উপায় নেই এটি এক সময়কার প্রমত্তা নদী, যেখানে বছর জুড়ে চলত বড় বড় লঞ্চ আর নৌকা, আজ সেখানে তুলছে ফসল। এরকমই এক নদী শান্তিগঞ্জের পুরাতন সুরমা। বর্ষায় উজানের ঢলের সাথে আসা পলিতে ভরাট হয়ে এক সময়ের খরস্রোতা এই নদীর ছন্দ আজ স্তব্ধ। পানি পরে মনে হোক আস্তে 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 বড় হয়ে গেছে। বড় হইয়া ওইদিকে মনে হোক অনেক শুকনা করে। আগে আমরা আসছি নৌকা ইঞ্জিনিয়ার চলছে, লঞ্চ চলছে, জাহাজ বাইছে, আমরা লামতে ডর করছে, মানে তার লাইলে খেত হয়েছে, বল খেলার মাঠ হয়েছে। শুধু পুরাতন সুরমা নয়, মহাসিং, কালনি, সোমেশ্বরী কিংবা ডাউকি জেলার 106টি নদীর বেশিরভাগেরই একই দশা। শুষ্ক মৌসুমে প্রায় 5 মাস পানির দেখা মেলে না এসব নদীতে। নদীতে গরু নিয়ে সাঁতরিয়া পার হয়ে গেছি। নদীতে অনেক পানি ছিল, অনেক মাছ ছিল, মাছ মারছি, মাছ খাইছি। নদীটা যদি কুদাও হয় তাতেও আমরা সব দিকে সুবিধা হইব, মাছ টাছ মারতাম, পানি টানি দিতেও সুবিধা হইব। নদী ভরাট হওয়ায় বর্ষায় দেখা দেয় ভয়াবহ বন্যা, আর শুষ্ক মৌসুমে হাহাকার পরে সেচের পানির। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অবিলম্বে সুনামগঞ্জের অধিকাংশ নদীগুলোকে তার ড্রেজিংয়ের মাধ্যমে, পরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে তার নাব্যতা ফিরিয়ে আনতে হবে। দেরিতে হলেও অস্তিত্ব সংকটে থাকা এসব নদী রক্ষায় বড় ধরনের পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে আমরা প্রায় 1400 কোটি টাকার মতো একটি
নদী খননের জন্য একটি প্রকল্প প্রণয়ন করেছি। এটি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রণয়নের জন্য অপেক্ষাধীন আছে। এটা যদি অনুমোদন হয় তাহলে সুনামগঞ্জের যে আগাম বন্যার প্রকোপ সেটা অনেকাংশে হ্রাস পাবে। হাওর অঞ্চলের জীবন ও কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এসব নদী। তাই দ্রুত খননের মাধ্যমে হারানো নাব্যতা ফিরিয়ে আনার দাবি হাওরবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে হামে 424 শিশুর মৃত্যুর পর ময়মনসিংহ মেডিকেলে আরও 2 শিশুর প্রাণহানি। জেলায় মোট মৃত্যু 31 ও ভর্তি 96 জন। 3 দিনের সফরে চীনের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন চীন সম্পর্ক স্থিতিশীল, অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আশা। এবং স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর যুক্তরাজ্যের রাজনীতিতে গভীর সংকট। পদত্যাগের দাবির মুখে অনড় প্রধানমন্ত্রী স্টারমার। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।